প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি জুয়েল কুমার সাহা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আমি তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং কোর্সটি নিচ্ছি। এটা তোমাদের সাথে আমার 5th ক্লাস। আজ আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যে চ্যাপ্টারটি আলোচনা করব সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা আর্থিক বিবরণী বিশ্লেষণ। প্রথমে আমরা জানব ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী কি। সাধারণ অর্থে কোনো ব্যবসার প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী সমূহ প্রস্তুত করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। এখানে আর্থিক ফলাফল বলতে নেট মুনাফা বা ক্ষতিকে বোঝানো হচ্ছে, যেটা আমরা ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে নির্ণয় করি। আর আর্থিক অবস্থা বলতে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণকে বোঝানো হচ্ছে, যেটা আমরা ব্যালেন্স শিটের মাধ্যমে নির্ণয় করি। তাহলে দেখা যাচ্ছে আর্থিক বিবরণী বলতে সাধারণত ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটকেই বোঝানো হয়। এখন আমরা দেখব প্রধান আর্থিক বিবরণী সমূহ কি কি। প্রথমেই ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী, যার মাধ্যমে আমরা নেট মুনাফা বা ক্ষতি নির্ণয় করি। তারপর হচ্ছে রিটেন আর্নিং স্টেটমেন্ট বা সংরক্ষিত আয় বিবরণী, যেখানে অর্জিত মুনাফার বন্টন দেখানো হয়। তারপর হচ্ছে ব্যালেন্স শিট বা উদ্বর্তপত্র, যার মাধ্যমে একটা নির্দিষ্ট সময় শেষে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যায়। তারপর হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী, যার মাধ্যমে আমরা নগদ অর্থের পরিবর্তন সম্পর্কে জানতে পারছি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা নেট মুনাফা বা ক্ষতি নির্ণয় করছি, কিন্তু আমরা এটা জানতে পারছি না যে নেট মুনাফা বা ক্ষতি বিক্রয়ের শতকরা কত ভাগ। আবার ব্যবসায়ের অর্জিত মোট মুনাফা বিক্রয়ের শতকরা কত ভাগ সেটাও কিন্তু আমরা জানতে পারছি না। একইভাবে রিটেন আর্নিং স্টেটমেন্টের মাধ্যমে কোম্পানির অর্জিত মুনাফার বিভিন্ন খাতে বন্টন সম্পর্কে জানতে পারছি, কিন্তু আমরা জানতে পারছি না যে কোম্পানি তার অর্জিত মুনাফার শতকরা কত ভাগ শেয়ার হোল্ডারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বন্টন করেছে। আবার কোম্পানির শেয়ার প্রতি আয় কত সেটাও কিন্তু আমরা জানতে পারছি না। একইভাবে ব্যালেন্স শিটের মাধ্যমে ব্যবসায়ের একটা নির্দিষ্ট সময় শেষে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ সম্পর্কে জানতে পারছি, কিন্তু আমরা জানতে পারছি না যে ব্যবসায়ের বিদ্যমান সম্পদের বিপরীতে দায় পরিশোধ ক্ষমতা কতটুকু। তাছাড়া কোনো ব্যবসায় কতটা দক্ষভাবে পরিচালিত হচ্ছে সেটাও জানতে পারছি না। আবার ব্যবসার বিনিয়োজিত মূলধনের তুলনায় কতটুকু আয় করতে পেরেছে সেটাও আমরা জানতে পারছি না। একইভাবে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন, নির্গমন ও পরিবর্তন সম্পর্কে জানতে পারছি, কিন্তু নগদ প্রবাহ বিবরণীর বিভিন্ন উপাদানের মধ্যে বিদ্যমান গাণিতিক সম্পর্ক সম্পর্কে আমরা কিছুই জানতে পারছি না। তাহলে এই বিশ্লেষণগুলো করার জন্যই আমরা যেটা করব সেটাই হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তাহলে আর্থিক বিবরণী সমূহের সকল তথ্য উপাত্তের পরীক্ষা নিরীক্ষা, যাচাই ও পর্যালোচনা করাকেই আর্থিক বিবরণী বিশ্লেষণ বলে। আর এর মাধ্যমে আর্থিক বিবরণীর বিভিন্ন তথ্যের মধ্যে গাণিতিক সম্পর্ক তৈরি করা হয় এবং বিভিন্ন প্রাসঙ্গিক ও সিদ্ধান্ত উপযোগী বিশ্লেষণ করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণে কিছু উদ্দেশ্য দেখে নেব। প্রথমটা হচ্ছে ব্যবসার সার্বিক অবস্থা মূল্যায়ন করা যায়, অর্থাৎ ব্যবসায়ের একটা নির্দিষ্ট সময় শেষে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা বিশ্লেষণের মাধ্যমে উক্ত ব্যবসায়ের সার্বিক অবস্থা মূল্যায়ন করা আর্থিক বিবরণী বিশ্লেষণের একটা অন্যতম উদ্দেশ্য। তারপর হচ্ছে ব্যবসায়ের মুনাফা অর্জন ক্ষমতা ও মুনাফার সম্ভাব্যতা যাচাই করা যায়, অর্থাৎ ব্যবসায়ের চলতি মুনাফা অর্জন ক্ষমতার পাশাপাশি ভবিষ্যৎ মুনাফার সম্ভাব্যতা যাচাই করা যায় এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। তারপর হচ্ছে ব্যবসায়ের দীর্ঘমেয়াদী আর্থিক সচ্ছলতা যাচাই করা যায়, অর্থাৎ ব্যবসায়ের
মূলধন কাঠামো বিশ্লেষণের মাধ্যমে দীর্ঘমেয়াদী আর্থিক সচ্ছলতা তথা লিভারেজ সম্পর্কে ধারণা পাওয়া যায় এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। তারপর হচ্ছে ব্যবসায়িক দক্ষতা যাচাই করা যায়, অর্থাৎ একটা ব্যবসায় কতটা দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে সেটা আমরা জানতে পারি এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। তারপর হচ্ছে ব্যবসায় স্বল্প ও দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা জানা যায়, অর্থাৎ ব্যবসায়ের স্বল্প দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা তথা তারল্য সম্পর্কে আমরা জানতে পারি এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। তারপর ব্যবসার বিনিয়োগ সম্ভাব্যতা যাচাই করতে পারি আমরা এই আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে। তারপরে সমজাতি অন্যান্য ফার্মের সাথে তুলনা করা যায়, অর্থাৎ ব্যবসার আর্থিক বিবরণীর সাথে সমজাতি অন্যান্য ফার্মের আর্থিক বিবরণী তুলনা করার মাধ্যমে আমরা উক্ত ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা পেয়ে থাকি। মোটামুটি এগুলোই হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখব আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল, অর্থাৎ টুলস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। প্রথম কৌশলটা হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস বা সমান্তরাল বিশ্লেষণ। তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যানালাইসিস, খাড়া বা উলম্ব বিশ্লেষণ। তারপর হচ্ছে রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ। তারপর হচ্ছে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস বা নগদ প্রবাহ বিশ্লেষণ। তারপর কৌশলটা হচ্ছে ব্রেক ইভেন অ্যানালাইসিস। তারপর হচ্ছে ফান্ড ফ্লো অ্যানালাইসিস বা তহবিল প্রবাহ বিশ্লেষণ। পরের কৌশলটা হচ্ছে টাইম সিরিজ অ্যানালাইসিস বা কালীন সারি বিশ্লেষণ। এবং সর্বশেষ হচ্ছে ডুপন্ট অ্যানালাইসিস। এখন আমরা প্রতিটা কৌশল আমরা ইন্ডিভিজুয়ালি শেখার চেষ্টা করব। প্রথম হচ্ছে হরিজন্টাল অ্যানালাইসিস বা সমান্তরাল বিশ্লেষণ। সমান্তরাল বিশ্লেষণের মাধ্যমে 2 বা ততোধিক বছরের আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষণ করা হয়। যেহেতু হরিজন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে একাধিক বছরের আর্থিক বিবরণী তুলনা করা হয়, সেহেতু এই কৌশলকে আমরা তুলনামূলক আর্থিক বিবরণীর সাথে কি সামঞ্জস্যপূর্ণ করতে পারি। এই বিশ্লেষণকে ঝোঁক বা গতিশীল বিশ্লেষণ বা ট্রেন্ড অ্যানালাইসিসও বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা হরিজন্টাল অ্যানালাইসিস করব কিভাবে? হরিজন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রথমে একটি নির্দিষ্ট বছরকে ভিত্তি হিসাবে ধরা হয়। তারপরে ভিত্তি বছর থেকে অন্যান্য বছরের আইটেম ভিত্তিক পার্থক্য বা হ্রাস বৃদ্ধি নির্ণয় করা হয়। তারপরে বিভিন্ন আইটেমের হ্রাস বৃদ্ধি শতকরা হারে প্রকাশ করা হয়। এখন আমরা হরিজন্টাল অ্যানালাইসিসের একটা এক্সাম্পল দেখে নেই। তোমরা খেয়াল করো, এখানে অ্যাপেক্স কুংয়ের 2018 এবং 2019 সালের দুটো কম্পারেটিভ ব্যালেন্স শিট দেওয়া আছে। অ্যাসেট পাশে কারেন্ট অ্যাসেট আছে 2018 সালে 80,000 এবং 2019 সালে হচ্ছে 1 লাখ। এখন আমরা যদি 2018 সালকে ভিত্তি ধরি, তাহলে 2019 সালে কারেন্ট অ্যাসেট বৃদ্ধি পেয়েছে 20,000 এবং সেটা শতকরা হারে বৃদ্ধি পেয়েছে কত? 25%। আবার প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে 2018 সালে ছিল 1 লাখ এবং 2019 সালে ছিল 1,45,000, তাহলে বৃদ্ধি পেয়েছে 45,000, যেটা শতকরা হারে বৃদ্ধি পেয়েছে 45%। তারপর ইনট্যানজিবল অ্যাসেট আছে 2018 সালে 40,000 এবং 2019 সালে হচ্ছে 35,000, তাহলে হ্রাস পেয়েছে 5,000, যেটা শতকরা হারে হ্রাস পেয়েছে 12.5%। এখানে টোটাল অ্যাসেট হচ্ছে 2018 তে 2,20,000 এবং 2019 সালে হচ্ছে 2,80,000, তাহলে টোটাল অ্যাসেট বৃদ্ধি পেয়েছে 60,000, যেটা শতকরা হারে বৃদ্ধি পেয়েছে 27.27%। এখন আমরা দেখব লায়াবিলিটিজ এবং স্টক হোল্ডার্স ইকুইটি সেকশনে। এখানে কারেন্ট লায়াবিলিটি আছে 2018 সালে 30,000 এবং 2019 সালে 45,000, তাহলে বৃদ্ধি পেয়েছে 15,000, যেটা শতকরা হারে বৃদ্ধি পেয়েছে 50%। তারপর লং টার্ম লায়াবিলিটি আছে 2018 সালে 70,000 এবং 2019 সালে আছে 50,000, তাহলে হ্রাস পেয়েছে 20,000, যেটা শতকরা হারে হ্রাস পেয়েছে 28.57%।
স্টক হোল্ডার সিকিউরিটি আছে 2018 সালে 1,20,000 এবং 2019 সালে 1,85,000। তাহলে বৃদ্ধি পেয়েছে 65,000, যেটা শতকরা হারে বৃদ্ধি পেয়েছে 54.17%। তাহলে টোটাল লাইবিলিটিস এবং স্টক হোল্ডার সিকিউরিটি যেটা টোটাল অ্যাসেটের মতোই হবে আমাদের 2,20,000 2018 সালে এবং 2019 সালে হচ্ছে 2,80,000 এবং যেটা বৃদ্ধি পেয়েছে 60,000 এবং শতকরা হারে বৃদ্ধি পেয়েছে 27.27%, যেটা টোটাল অ্যাসেটের কি সেল। অনেক সহজ একটা জিনিস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাচ্ছি ভার্টিক্যাল অ্যানালাইসিসে। ভার্টিক্যাল অ্যানালাইসিসে একটি নির্দিষ্ট বছরের আর্থিক বিবরণী সমূহ বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে আর্থিক বিবরণীর প্রতিটি আইটেমকে মূল আইটেমের শতকরা হারে প্রকাশ করা হয়। আর এই বিশ্লেষণকে আমরা সাধারণ আকৃতির আর্থিক বিবরণী বা কমন সাইজ ফিনান্সিয়াল স্টেটমেন্টও বলতে পারি। এখন ভার্টিক্যাল অ্যানালাইসিস কিভাবে করব? যদি আমরা ইনকাম স্টেটমেন্টের ভার্টিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে ইনকাম স্টেটমেন্টে সেলসকে মূল আইটেম হিসেবে গণ্য করে 100% হিসেবে ধরে অন্যান্য বিষয়কে সেলসের শতকরা হারে গণনা করা হয়। অনুরূপভাবে যদি আমরা ব্যালেন্স শিটের ভার্টিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে ব্যালেন্স শিটে টোটাল অ্যাসেটস বা টোটাল লাইবিলিটিসকে 100% হিসেবে ধরে অন্যান্য বিষয়কে শতকরা হারে গণনা করা হয়। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ভার্টিক্যাল অ্যানালাইসিসের একটা एग्जांपल দেখব। তোমরা খেয়াল করো, মূল লিমিটেডের 2019 সালে একটা ইনকাম স্টেটমেন্ট দেওয়া আছে। ওখানে নেট সেলস আছে 10 লাখ, কস্ট অফ গুডস সোল্ড আছে 6 লাখ এবং গ্রস প্রফিট 4 লাখ, যেটা আমরা সেলস থেকে আমরা জানি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রস প্রফিট পাওয়া যায়। তারপর গ্রস প্রফিট থেকে আমরা টোটাল অপারেটিং এক্সপেন্স বাদ দিয়েছি 2 লাখ, তাহলে আমরা টোটাল অপারেটিং ইনকাম পেলাম 2 লাখ। ওইখান থেকে নন অপারেটিং এক্সপেন্স আমরা বাদ দিয়েছি 20,000। তারপর আমরা নেট ইনকাম বিফোর ট্যাক্স পেয়েছি 1,80,000। ওইখান থেকে ইনকাম ট্যাক্স এক্সপেন্স বাদ দিয়ে অর্থাৎ 50,000 বাদ দিয়ে আমরা পেয়েছি 1,30,000, যেটাকে আমরা নেট ইনকাম আফটার ট্যাক্স বলছি। এখন এই পুরো বিষয়টার যদি অর্থাৎ পুরো ইনকাম স্টেটমেন্ট আমরা যদি ভার্টিক্যাল অ্যানালাইসিস করি, তাহলে কিভাবে করব? দেখি, আমরা একটা শতকরা হারে যদি প্রকাশ করতে চাই, এখানে নেট সেলসকে 100% ধরে নিতে হবে। তো নেট সেলসকে যদি 100% ধরি, তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে কি 6 লাখ। তাহলে এই 6 লাখ 10 লাখে কত পার্সেন্ট? 60%। ওকে, তাহলে গ্রস প্রফিট আছে 4 লাখ, যেটা 10 লাখের 40%। তাছাড়া আমরা যদি 100% থেকে 60% বাদও দেই, তাহলে কিন্তু আমাদের 40% বের হচ্ছে। তারপর টোটাল অপারেটিং এক্সপেন্স আছে 2 লাখ, যেটা 10 লাখের 20%। টোটাল অপারেটিং ইনকাম আছে 2 লাখ, যেটা 10 লাখের অর্থাৎ নেট সেলসের কি 20%। তাহলে নন অপারেটিং এক্সপেন্স আছে 20,000, যেটা আমাদের নেট সেলস 10 লাখের 2%। তারপর হচ্ছে নেট ইনকাম বিফোর ট্যাক্স আছে 1,80,000, যেটা আমাদের নেট সেলসের অর্থাৎ 10 লাখের 18%। তারপর ইনকাম ট্যাক্স এক্সপেন্স আছে 50,000, যেটা নেট সেলস 10 লাখের 5%। তারপর নেট ইনকাম আফটার ট্যাক্স আছে 1,30,000, যেটা নেট সেলস 10 লাখের 13%। এই যে আমরা প্রতিটা আইটেমকে শতকরা হারে প্রকাশ করলাম, এটাই হচ্ছে আমাদের ভার্টিক্যাল অ্যানালাইসিস। এখন আমি একটা বছরকে দেখিয়েছি, যদি একাধিক বছর থাকে তোমরা সেম ভাবে এটা করে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা আগামী ক্লাসে রেশিও অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।